नजीर कितना हिंदू को मारा। রাজশাহী এই গণহত্যার প্রাণকেন্দ্র হলেও তা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে ঢাকা, রংপুর, পাবনা, কুষ্টিয়া প্রভৃতি জায়গায়। এই সুযোগে দলে দলে বহিরাগত অস্ত্রধারী গুন্ডা স্থানীয় লোকজনের সাহায্যে ঘিরে ধরে আক্রমণ করে। একটি দল স্কুল বিল্ডিংয়ে তালা দিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় যাতে কেউ পালাতে না পারে। অন্য দল মাঠে অবস্থানরত হিন্দুদের কচুকাটা করে। প্রশাসন এবং মিলিটারির তত্ত্বাবধানে দুর্গা মন্দিরের পাশে বর্তমান তফসিল অফিসের বাউন্ডারি ওয়ালের ভেতরে গর্ত করে মৃতদেহগুলো ফেলে মাটি চাপা দেওয়া হয়। পূর্ব পাকিস্তানের হিন্দু গণহত্যা বলতে অধিকাংশ লোক ৭১-এর বৃহৎ হিন্দু হোলোকাস্টের কথাই জানে। ৭১-কে যদি ফাইনাল হিসাবে ধরা হয় তবে ১৯৫০-এর গণহত্যাকে কোয়ার্টার ফাইনাল এবং ১৯৬৪-র হাজরাতবাল গণহত্যাকে সেমি ফাইনাল বলাই যেতে পারে। পাকিস্তান হিন্দু গণহত্যাকে এমন ধারাবাহিকভাবে বৃহৎ শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল যে অনেক গণহত্যা স্মৃতির অন্তরালে তলিয়ে যায়। এর জন্যে কিছুটা দায়ী তৎকালীন পাকিস্তান প্রশাসনের প্রোপাগান্ডা, ভারতবর্ষের তথাকথিত বুদ্ধিজীবীদের উদাসীনতা এবং সর্বোপরি বাঙালি হিন্দুর নিজের মর্মান্তিক ইতিহাস সম্পর্কে অনীহা। এরকমই একটি প্রায় স্মৃতি বিলুপ্ত ঘটনা হল ১৯৬২-র বৃহৎ হিন্দু গণহত্যা। রাজশাহী, পাবনা, ঢাকা, কুষ্টিয়া ও বগুড়া ব্যাপী এই ভয়ঙ্কর গণহত্যায় প্রায় ৩ থেকে ৫ হাজার হিন্দু সম্প্রদায়ের মানুষ মৃত্যুবরণ করেন। ১৯৬২-র আগেই ৬১ সালেই ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমায় হিন্দু গণহত্যার মহড়া শুরু হয়ে গিয়েছিল। এক সাধারণ হিন্দু এবং মুসলমান গ্রামবাসীর ব্যক্তিগত বিবাদকে কেন্দ্র করে ইস্ট পাকিস্তান রাইফেলসের সাহায্যে ১৪টি হিন্দু অধ্যুষিত গ্রামে ব্যাপক হত্যা, ধর্ষণ এবং গণহত্যা সংঘটিত হয়। প্রায় ৫ শতাধিক হিন্দু ধর্মাবলম্বী এই ঘটনায় মারা যায়। পাকিস্তানের হিন্দু গণহত্যার একটা নির্দিষ্ট পদ্ধতি ছিল। প্রথম ধাপ হল ভারতের কোনো ছোটখাটো সাম্প্রদায়িক ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা। দ্বিতীয় ধাপ হল সরকারি মিডিয়ার সাহায্যে লোক খেপানো এবং হিন্দুদের বিরুদ্ধে বিষোদ্গার করা। তারপর তৃতীয় ধাপ হল সরকারি পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রযন্ত্রের সাহায্যে একতরফা হিন্দু গণহত্যা, ধর্ষণ এবং লুটতরাজ ঘটানো। ১৯৬২ সালও এর ব্যতিক্রম ছিল না। ৬২ সালের গণহত্যার প্রধান ইন্ধন ছিল পশ্চিমবঙ্গের মালদা জেলার একটি সাম্প্রদায়িক ঘটনা। সাঁওতালদের সঙ্গে স্থানীয় মুসলমানদের বিবাদ হয় এবং তারা তীর ধনুক নিয়ে মুসলিম গ্রাম আক্রমণ করলে ৩ জন মুসলমান নিহত হয় এবং ৬ জন আগুনে পুড়ে মারা যায়। এরপর আক্রমণের পাল্টা আক্রমণে আরও ১৬ থেকে ২৫ জন নিহত এবং ৬৪ জন আহত হয়। পশ্চিমবঙ্গ সরকার এই দাঙ্গা শক্ত হাতে দমন করেন এবং মিলিটারি নামিয়ে দ্রুতগতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বলাই বাহুল্য, হিন্দু গণহত্যার এই সুবর্ণ সুযোগ পাকিস্তান ছাড়তে চায়নি। রেডিও পাকিস্তান এবং ঢাকা প্রেস এই ঘটনাকে অতিরঞ্জিত করে ১ মাস ব্যাপী প্রচার করতে থাকে। মালদার ঘটনায় মৃতের সংখ্যা ৪ গুণ বাড়িয়ে প্রচার করা হয় এবং বলা হয় মুর্শিদাবাদেও নাকি হাজারের উপরে মৃত্যু হয়েছে, যা ছিল সম্পূর্ণ মিথ্যা। পাকিস্তানের কলকাতাস্থিত ডেপুটি হাই কমিশনারও মালদা ভ্রমণ করে উত্তেজক বয়ান দেন। এর সূত্র ধরেই পাকিস্তানের সামরিক রাষ্ট্রপ্রধান আইয়ুব খান হিন্দুদের বিরুদ্ধে বিষোদ্গার করেন এবং অগ্নিতে ঘৃতাহুতি দেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আজম খান। ঈদগাহ ময়দানে তিনি এক ক্ষিপ্ত মুসলিম জনসভায় জ্বালাময়ী বক্তৃতা দেন। এছাড়া নারায়ণগঞ্জের মুসলমানেরা পুরো কাশ্মীরকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার জন্য ৩০শে এপ্রিল আন্দোলন করতে থাকে। পশ্চিমবঙ্গের মুসলমানেরাও এই সময় পিছিয়ে ছিল না। বর্ধমানের মোহাম্মদ আবু তাহের উল্টা বুঝলি রাম নামক হিন্দু ধর্মের অবমাননাকারী একটি বই ছাপায়, যা সম্পূর্ণ পশ্চিম দিনাজপুরে সাম্প্রদায়িক বিশ্বাসের সঞ্চার করে দেয়। কফিনে শেষ পেরেকটি পোতে মালদা, মুর্শিদাবাদ এবং বিহার থেকে আগত উদ্বাস্তুরা। তারা মালদার বদলা নিতে হবে বলে উত্তপ্ত মিছিল করে এক বৃহৎ গণহত্যার রাস্তা পাকা করে দেয়। এই উদ্দেশ্যপ্রণোদিত প্রোপাগান্ডার প্রভাবে খুব স্বাভাবিকভাবে পূর্ব পাকিস্তানে এক সার্বিক হিন্দু গণহত্যা শুরু হয়ে যায়। রাজশাহী এই গণহত্যার প্রাণকেন্দ্র হলেও তা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে ঢাকা, রংপুর, পাবনা, কুষ্টিয়া প্রভৃতি জায়গায়। সুব্রত সেনগুপ্ত নামে ঢাকার এক ব্যবসায়ী
লেখক প্রজেশ কুমার রায় এবং পূর্ব পাকিস্তান বিধানসভার একজন ভূতপূর্ব কংগ্রেস দলের সদস্য সুধাংশু কুমার সাহা প্রভৃতি বিশিষ্ট ব্যক্তিবর্গ এই গণহত্যায় নিহত হন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য নাটোর এবং রাজশাহী রেলওয়ে স্টেশনের গণহত্যা। এই দুই জায়গায় হাজার হাজার হিন্দু সশস্ত্র দাঙ্গাকারীদের হাতে ছুরিকাহত হয়ে নিহত হন। সবথেকে নৃশংস গণহত্যা ঘটে পাবা পুলিশ ফাঁড়ির অন্তর্গত দারুসায়। এখানে কমপক্ষে 1400 মতান্তরে 2000 নিরস্ত্র হিন্দু নিষ্ঠুরভাবে খুন হয়ে যান। নিষ্ঠুরতা এবং ব্যাপক গণহত্যার কারণে দারুসা নিয়ে বিশেষ আলোচনা প্রয়োজন। এই সময় রাজশাহীর অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার ভারতীয় হাই কমিশনের সাহায্যে আক্রান্ত হিন্দুদের সাহায্য করতে এগিয়ে আসেন এবং পাকিস্তান মিলিটারি নামিয়ে গণহত্যা বন্ধ করতে বাধ্য হয়। কিন্তু প্রতিশোধ স্পৃহার কারণে পাকিস্তান সরকার ঢাকার ভারতীয় দূতাবাসকে সামরিক ঘেরাটোপে আটকে রাখে যাতে তারা কোনো খবর সংগ্রহ করতে না পারে। ভারতীয় কমিশনার রাজেশ্বর দয়ালকেও আক্রান্ত রাজশাহী ও পাবনা যাওয়া থেকে আটকানো হয়। 2 মাস ব্যাপী চলাকালীন এই বৃহৎ গণহত্যার দিনলিপি একটি ভিডিওতে প্রকাশ করা সম্ভব নয় বলে কমেন্টে সূচি দেওয়া হয়েছে। নানা সূত্রমতে দারুসা হত্যাকাণ্ডের কলঙ্কিত নায়ক দুজন। একজন হলেন পূর্ব পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আজম খান এবং দ্বিতীয় জন জেলা প্রশাসক পি.এ. নাজির। মোহাম্মদ আজম খান যদি এই বিয়োগান্ত নাটকের প্রডিউসার হন তবে পি.এ. নাজির অবশ্যই প্রধান পরিচালক। বিভিন্ন বয়ান অনুযায়ী রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে ঘোষপাড়ায় প্রথম অগ্নিসংযোগ করে গণহত্যা আরম্ভ হয়, যা জেলা শাসকের কার্যালয়ের লাগোয়া। সব পুড়ে ছাই হয়ে গেলে পি.এ. নাজির ঢোকেন পুলিশ নিয়ে। এই ব্যাপারে এক স্থানীয় ডাক্তার ভূপেন ভাইয়ের সঙ্গে তার কথা কাটাকাটি হলে সেই ডাক্তারবাবুটি গ্রেপ্তার হন। প্রধান ঘটনা ঘটে শহর থেকে অনেকটা দূরে গ্রামাঞ্চলে। কিছুটা প্রশাসনের আশ্বাসে এবং সংঘবদ্ধভাবে সুরক্ষার আশায় হাজার হাজার হিন্দু আবাল বৃদ্ধ বনিতা দারুসা প্রাথমিক বিদ্যালয় এবং বিদ্যালয় সংলগ্ন মাঠে উপস্থিত হয়। মহিলা ও শিশুদের বিদ্যালয় ভবনের আশ্রয়ে রেখে সমর্থ পুরুষেরা মাঠে জড়ো হয়ে অবস্থান করে। প্রশাসনের লোকজন কিছুক্ষণ তাদের সঙ্গে থাকলেও কিছুক্ষণ পরে ছেড়ে চলে যায়। এই সুযোগে দলে দলে বহিরাগত অস্ত্রধারী গুন্ডা স্থানীয় লোকজনের সাহায্যে ঘিরে ধরে আক্রমণ করে। একটি দল স্কুল বিল্ডিংয়ে তালা দিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় যাতে কেউ পালাতে না পারে। অন্য দল মাঠে অবস্থানরত হিন্দুদের কচুকাটা করে। সবকিছু শেষ হয়ে যাওয়ার পরদিন সকালে সামরিক বাহিনী দারুসার নিয়ন্ত্রণ নেয়। তাদের প্রধান কাজ ছিল প্রমাণ লোপাট করা। প্রশাসন এবং মিলিটারির তত্ত্বাবধানে দুর্গা মন্দিরের পাশে বর্তমান তফসিল অফিসের বাউন্ডারি ওয়ালের ভেতরে গর্ত করে মৃতদেহগুলো ফেলে মাটি চাপা দেওয়া হয়। এই গণকবরের অবস্থান যাতে কেউ বুঝতে না পারে তাই দূর মাঠ থেকে ঘাস সম্বলিত মাটির চাকি এনে লাগিয়ে তার উপর কলা গাছ রোপণ করা হয়। এক যুবক এই কাজ করতে অস্বীকার করায় আইন শৃঙ্খলা রক্ষাকারীর একজন তাকে গুলি করে মারে। উল্লেখযোগ্য পি.এ. নাজির পরবর্তীকালে দাবি করেন এই ঘটনায় 3-4 জনের বেশি মারা যায়নি। তার নিজেরই স্বীকারোক্তি অনুযায়ী গভর্নর আজম খান তাকে জিজ্ঞেস করেন, नजीर कितना हिंदू को मारा। এবার প্রশ্ন উঠতে পারে যে এই বৃহৎ গণহত্যার জন্য দারুসাকে কেন বেছে নেওয়া হলো। একটি কারণ হল যোগাযোগ ব্যবস্থা। দারুসা ছিল কিছুটা বিচ্ছিন্ন এবং যোগাযোগ ব্যবস্থা খুব সুগম ছিল না। তাই দাঙ্গার পরে তা প্রচার মাধ্যমের সামনে আসার সম্ভাবনা কম এবং ধামাচাপা দেওয়া সহজ। দ্বিতীয় কারণটি অর্থনৈতিক। দারুসা অঞ্চলের হিন্দুরা ছিল অর্থনৈতিকভাবে সচ্ছল এবং বেশ কিছু জমির মালিকানাও তাদের কাছে ছিল। তাছাড়া স্থানীয় ব্যবসায় তাদের প্রভাব প্রতিপত্তি ছিল। তাই তাদের সরিয়ে ফেললে স্থাবর অস্থাবর সম্পত্তির মালিকানা পাওয়া যায়। বর্তমানে এইসব জায়গা দখল করে আছে মুর্শিদাবাদ থেকে আগত মুসলমান সেটেলাররা। এই দাঙ্গার কিছু আগে জিওসি ইস্টার্ন কমান্ড আর ইস্ট পাকিস্তান রাইফেলসের ডিরেক্টরের সঙ্গে রাজশাহীর মানচিত্র নিয়ে এক গোপন বৈঠক হয়। উল্লেখযোগ্য যে এই ইপিআর এই গণহত্যার সময় সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল এবং কিছু লোক সাদা পোশাকে এই গণহত্যায় সাহায্য করে। কারণ যাই হোক ৬২র গণহত্যা তৎকালীন পূর্ব পাকিস্তান এবং অধুনা বাংলাদেশের ধারাবাহিক গণহত্যাগুলির মধ্যে একটি, যা এখন প্রায় বিস্মৃত। প্রতিটি ঘটনায় কয়েকটি জিনিসের পুনরাবৃত্তি লক্ষ্য করা যায়, তা হল সরকারি মিডিয়ার মাধ্যমে গুজব রটিয়ে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো, রাষ্ট্রযন্ত্রের সহযোগিতায় গণহত্যা,
বুদ্ধিজীবী এবং ঐতিহাসিকদের হিরণ্ময় নীরবতা এবং বাঙালি হিন্দুর চিরাচরিত উদাসীনতা এবং সর্বোপরি ক্রমাগত হ্রাসমান বাঙালি হিন্দুর সংখ্যা, এর অবশ্যম্ভাবী ফলাফল পরবর্তীকালে হিন্দু শূন্য বাংলাদেশ।